কার্য ও শক্তি এই চ্যাপ্টারটির প্রাথমিক কিছু আলোচনা অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে 9-এ 8-এ বা 7-এ তোমরা যে ধরনের বিষয়গুলো অনেকটা পড়ে ফেলেছ সেগুলোই এবারে 11-এ পড়ার আগে আমি একটু যাকে সাধারণ ভাষা বলে ব্রাশ আপ করা সেটা একটু করে দিচ্ছি, যাতে তোমাদের চ্যাপ্টারটার মূল পড়ায় যখন আমরা ঢুকবো তখন বুঝতে সুবিধা হয়। প্রথমত, কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলটির অভিমুখে যদি বস্তুটির সরণ ঘটে তবে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে, এবং প্রযুক্ত বল এবং সরণের গুণফলই হলো কৃতকার্যের পরিমাণ। তাহলে যদি আমি এটাকে গাণিতিকভাবে লিখতে চাই তাহলে কি লিখি? ধরো ধ্রুবক একটা বল এফ ক্রিয়া করেছে এবং এর ফলে বস্তুর সরণ এস হয়েছে, তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আগে কতটা লক্ষ্য করেছো জানি না, কিন্তু এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, বলটা ধ্রুবক, আর কৃতকার্যের এই যে চিত্রটা এখানে হয়েছে, বল যেদিকে প্রয়োগ করা হয়েছে কৃতকার্য বস্তুর সরণ সেই দিকেই হয়েছে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখো এখানে, কারণ এটাই এখন আস্তে আস্তে একটু জটিল হতে পারে আর কি। এবারে যদি ধরো বলের অভিমুখে সরণ না ঘটে, তার মানে ধরো সরণটা থিটা অভিমুখে হলো, মানে আরও অন্য একটা কোণে চলে গেল, তাহলে সরণের দিকে বলের উপাংশটা কত হবে? যেদিকে সরণ হয়েছে সেই বরাবর উপাংশটা কত হবে সেটা আমরা যদি নেই এফ কস থিটা, তাহলে দেখতেই পাচ্ছ চিত্রটা নিশ্চয়ই তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার। বল এদিকে প্রয়োগ হয়েছিল কিন্তু থিটা কোণে বস্তু সরণ হয়েছে এইদিকে, তাহলে এই কোণটা থিটা, তাহলে এই বরাবর উপাংশটা কত? এই উপাংশ হয়ে গেছে এফ কস থিটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। এখন আমরা ডট গুণফলের সূত্র জানি, এ ডট বি সমান সমান এ বি কস থিটা, তাহলে সেই ফর্মে আমি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস লিখতে পারি। এখান থেকেই একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে কৃতকার্য দুটি ভেক্টরের ডট গুণফলের ফলে সৃষ্টি হয়েছে। ডট গুণফলকে আমরা স্কেলার গুণফলও বলে থাকি, তার মানে কৃতকার্য একটি স্কেলার রাশি, এখান থেকেই বলে দেওয়া যায়। আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হতো, বা আমরা যদি এভাবে গণনাটা করতাম যে এই দিক বরাবর বস্তু গেছে, ঠিকই আছে, এই দিক বরাবর বল প্রয়োগ হয়েছে। আচ্ছা, আমরা এমন তো করতে পারতাম সরণ হয়েছে এই দিক বরাবর, সরণের এই বরাবর উপাংশটা আমরা যদি নেই, মানে এফ তার যে এই বরাবর উপাংশ নিচ্ছিলাম আগের গণনায় তা না নিয়ে এসের এই বরাবর উপাংশটা আমরা যদি নেই, তাহলেও দেখব গণনা নিয়ে কোনো সমস্যা হয় না, কৃতকার্যের পরিমাণ একই থাকে। ফলে এখানে কোন উপাংশটা নিচ্ছি তার উপরে এই বিষয়টি নির্ভর করছে না। কেমন? এরপরে আমরা আসছি বল দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কৃতকার্য। এই জিনিসগুলো কিন্তু তোমরা মানে ছোট ক্লাসে এই ব্যাপারগুলো যথেষ্ট তোমরা পড়েছো। আমি খুব কী বলে ডিটেলে যাব না। আচ্ছা, বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ বলের অভিমুখে হয় তাহলে বলের দ্বারা কার্য হয়। ঠিক আছে, যেমন আমরা একটা সমীকরণ পেলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, থিটা ইকুয়াল টু 0 বসিয়ে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এরূপ কাজকে আমি কি বলবো? ধনাত্মক কার্য বলি। সেই জন্য বলের দ্বারা কার্যকে আমরা অনেক সময় ধনাত্মক কার্যও বলি। আবার ধরো উদাহরণস্বরূপ অভিকর্ষের অধীনে কোনো বস্তুকে নিচে যদি আমরা পড়তে দিই তাহলে অভিকর্ষ বলের দ্বারা কার্য হয়, এটা বলের দ্বারা কার্য। আবার বস্তুর সরণ প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে হলে বলা হয় বলের বিরুদ্ধে কৃতকার্য। এক্ষেত্রে ধরো থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি যদি বসিয়ে দাও তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী পেয়ে যাও? ডাব্লিউ ইকুয়াল টু পেয়ে যাবে, দেখো এখানে এই যে এই ভ্যালুটা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে কস থিটা কত? এটা -1 হয়ে যায়, মানে থিটার মানটা সে কী বলে কস থিটা ইকুয়াল তখন হয়ে যায় কত? -1, তাহলে তখন ডাব্লিউ ইকুয়াল টু কী হয়ে যাবে? -FS। এটাকে বলে বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্যকে কিন্তু অনেক সময় ঋণাত্মক কার্যও বলা হয়। উদাহরণ কি? কোনো বস্তুকে অভিকর্ষের বিপরীত দিকে তুললে, অভিকর্ষের বিপরীত দিকে বলতে ধরো অভিকর্ষ এরকম ছিল, মানে অভিকর্ষ বল তো নিচের দিকে কাজ করছে, তুমি তার বিরুদ্ধে একটা বস্তুকে উপরে তুলে নিয়ে যাচ্ছ, তখন এটা হয়েছে বলের বিরুদ্ধে কৃতকার্য। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো।
এই হচ্ছে বলের দ্বারা কার্য আর একটা বলের বিরুদ্ধে কার্য। এবার আমরা আসি কার্যহীন বলের ধারণায়। কার্যহীন বল কি? বলছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও যদি কৃতকার্যের পরিমাণ শূন্য হয় তাহলে প্রযুক্ত বলকে কার্যহীন বল বলা হয়। আমরা একটু সহজ করে অনেক সময় একটা উদাহরণ দিয়ে বলতাম, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, একটা কোনো বস্তু যদি ব্রিফকেস নিয়ে হেঁটে চলে যায় তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যায় কত? 90 ডিগ্রি। এবারে ডাব্লিউ ইকুয়াল টু কত জানি আমরা? এফ এস কস থিটা। এবারে কস 90 ইকুয়াল টু কত হয়ে যায়? 0। তাহলে ডাব্লিউ এর মান 0। এই হচ্ছে ধারণাটা। তার মানে বল যেদিকে যাচ্ছে, সরণ যদি তার সঙ্গে লম্ব হয় তাহলে সেটা 0 হবে। আবার আরেকটা জিনিস হতে পারে কিন্তু, ধরো পুরো একটা পথ এরকম ঘুরে এসে এখানে গেছে, তাহলে সরণ কত হয়ে যায়? 0। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কার্যহীন বলই বলা হয় আর কি। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে পারো। যেমন বাস্তব উদাহরণ কি, যেটা বললাম, সুটকেস নিয়ে চলে যাওয়া। তারপরে অভিকেন্দ্র বলটা একটা কার্যহীন বল, কারণ অভিকেন্দ্র বলের জন্য পৃথিবীতে ঘুরে এসে আবার একখানে এসে থামছে, ফলে সেটাও কিন্তু একটা কার্যহীন বল। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারলাম। তাহলে এই জিনিসগুলো গেল হচ্ছে কার্যের যে সাধারণ ধারণা। এখন একটু এক্সট্রা তোমাদের ভাবনায় আসছি, সেটা হচ্ছে যদি বল পরিবর্তনশীল হয়। পরিবর্তনশীল বল বলতে আমি কি বোঝাতে চাইছি, সেটা হচ্ছে ধরি কোনো একটা বস্তুর উপর বল ক্রিয়া করছে যার মান এবং দিক অবস্থানের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, অবস্থানের সঙ্গে পরিবর্তিত হচ্ছে মানে দেখো চিত্রতে যদি আমি লক্ষ্য করি, এই নির্দিষ্ট অবস্থানে এফ এদিকে আছে, তার মান এবং দিক নির্দিষ্ট। আবার দেখা গেল সে একটু এইখানে গিয়েই তার মানটা এবং দিকটা একটু চেঞ্জ হয়ে গেল। এই অর্থে বলতে যাচ্ছি মান এবং দিক পরিবর্তিত হচ্ছে। এগুলো ক্ষেত্রে তাহলে আমরা কৃতকার্য কী করে বের করব? এগুলো ক্ষেত্রে কৃতকার্য বের করার জন্য আমরা ডেরিভেটিভের সাহায্য নিব এবং ইন্টিগ্রেশন, বা আমরা সাধারণভাবে যেটা বলি সেটা হচ্ছে কলনবিদ্যার সাহায্য নেব। কলনবিদ্যার সাহায্য নিয়ে কী করব? সরণের একটা খুব ক্ষুদ্র অংশ ধরে নেব, এবং এই ক্ষুদ্র অংশ ধরে নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ওই ক্ষুদ্র অংশটাতে প্রযুক্ত বলের মান ও অভিমুখ অপরিবর্তিত আছে বলে আমরা ধরে নিতে পারবো। তাহলে ক্ষুদ্র সরণ ডিএস এর জন্য কৃতকার্য কত হবে? ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএস। তাহলে আমার তো চাই হচ্ছে এ থেকে বি পর্যন্ত মোট বলটা চাই, তাহলে সে মোট সরণের জন্য কৃতকার্যটা চাই। তাহলে কৃতকার্য কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ থেকে বি ডিডাব্লিউ ইকুয়াল টু এ থেকে বি এফ ডট ডিএস। ঠিক আছে, এটি হচ্ছে সরণের কৃতকার্য। এই সূত্রটা একটু খেয়াল রেখো, এই সূত্রটা তোমাকে অঙ্ক করতেও কাজে লাগবে এবং এর পরে কয়েকটা থিওরিতেও তোমাদের বেশ কাজে দেবে। তাহলে এই ছিল হচ্ছে পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকার্য। এবারে আমরা আসি কার্যের বিভিন্ন একক। এটা নিয়ে আমার খুব ডিটেলস আলোচনা করার দরকার নেই, জাস্ট তোমরা একটু চোখ বুলিয়ে যেও যাতে তোমরা বুঝতে পারো। এগুলো বহু পুরনো পড়া। কার্যের পরম এককগুলো সিজিএস পদ্ধতিতে আর্ক, সেই পদ্ধতিতে জুল। 1 জুল 1 আর্কের মধ্যে সম্পর্কটা দেখিয়ে দিয়েছি। বলের মাত্রাটা দেখানো হয়েছে, কার্যের মাত্রা দেখানো হয়েছে, যেটা ওকে বলছি বলের মাত্রা, সরণের মাত্রা। কার্যের মাত্রা, বলের মাত্রা যেখানে ছিল ml টি টু দি পাওয়ার -2, এখানে যা সরণের মাত্রা তার সঙ্গে গুণ হয়ে গেছে, তাহলে ml² টি টু দি পাওয়ার -2। এবারে আমরা আসছি পরের টপিকে। পরের টপিকটা কি? পরের টপিক হচ্ছে ক্ষমতা। কাকে বলে? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তা হলো ক্ষমতা। তাহলে ক্ষমতা কি হলো? ক্ষমতা পি ইকুয়াল টু কার্য বাই সময়, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। এখন এখান থেকে একটা ছোট্ট সূত্র বের করে আনা যায়। এই ছোট্ট সূত্রটা খুব কার্যকরী সূত্রটা, তোমাদের আগে একটা অঙ্কও করানো হয়েছিল এই সূত্র দিয়ে। দেখো ক্ষমতা সমান সমান কি? কার্য বাই সময়। এবার কার্য মানে আমরা কি জানি? বল ইন্টু সরণ, আর নিচে সময়। এখন আবার এটাও জানি আমরা যে বেগ সমান সমান কি? সরণ বাই সময়। তাহলে এখানে যে আমরা এস বাই টি পেয়েছি তাকে আমরা কি লিখতে পারি? ভি। তাহলে এবারে সূত্র দাঁড়িয়ে যাচ্ছে কি? পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। ভেক্টর ফর্মে ওটাকে লেখা যায়, অঙ্ক করতে গিয়ে ভেক্টর ফর্মটা কাজে লাগে। পি ইকুয়াল টু এফ ডট ভি, এটাও কিন্তু মনে রাখো। ঠিক আছে, এমনকি তাহলে এখান থেকেও একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে ক্ষমতাও হচ্ছে একটা স্কেলার রাশি। ক্ষমতার এককগুলি কী কী? সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে আমরা আবার একটা নামে চিনি, সেটা হচ্ছে ওয়াট।
এবং মনে রাখবে সিজিএস হোক বা এসআই হোক, ব্যবহারিক ক্ষেত্রে আমরা ওয়াটটাকেই ব্যবহারিক একক হিসাবে কাজে লাগাই। তাহলে এক ওয়াট সমান সমান কত হয়? 10⁻, সরি এখানে একটা ভুল হয়েছে, ছোট্ট একটা ভুল হয়েছে, তোমরা একটু কারেকশন করে নিও। এটা 10⁻7 এখানে হবে না, 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড। একটা আমার এখানে ভালোই ভুল হয়েছে, এটাই করে নেবে 1 জুল পার সেকেন্ড ইকুয়াল টু 10⁻7 আর্ক পার সেকেন্ড। আবার 1 কিলোওয়াট, 1 মেগাওয়াট, এই কথাগুলো বারবার ব্যবহার হবে। 1 কিলোওয়াট হচ্ছে 10⁻3 ওয়াট, 1 মেগাওয়াট সমান সমান 10⁻6 ওয়াট। নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্টটা কি? সেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস মুছে করে গেছে, সেটা হচ্ছে তোমাদের হর্স পাওয়ারের ধারণাটা একটুখানি মনে রেখে দেবে। হ্যাঁ, এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার, যেটাকে আমরা এমনি যেরকম ওয়াট ইউজ করি ইসেতে, অন্যান্য ক্ষেত্রে কী বলে এসআই পদ্ধতিতে, সেখানে হর্স পাওয়ারটা কিন্তু হচ্ছে এসআই পদ্ধতি, এফপিএস পদ্ধতিতে একটা গুরুত্বপূর্ণ একক। হর্স পাওয়ারটার কাকে বলে? বলছে কোনো যন্ত্র বা ব্যক্তি 550 পাউন্ড ভর সম্পন্ন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উল্লম্বভাবে 1 সেকেন্ডে 1 ফিট তুলতে পারলে তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলা হয়। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো। এবং মনে রাখবে 1 হর্স পাওয়ার সমান সমান 746.4 ওয়াট। এটা মনে রেখো, হ্যাঁ, এটা কাজে লাগবে। 1 এইচপি ইকুয়াল টু 746.4 ওয়াট। ঠিক আছে, এটা একটু মনে রেখো, এটা কাজে লাগে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ক্ষমতার ধারণা। নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট কি? শক্তি। কাকে বলছে শক্তি? বলছে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এখন শক্তি বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের চারপাশে আছে, এটা মাথায় রাখার দরকার। সেটা কি কি বলছে, সেগুলো কি কি বলতে পারি? যদি বলি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, নানানভাবে আছে। এগুলো বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে এগুলো পড়বও, এগুলো নিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারের আলোচনাটা মূলত হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি নিয়ে। যান্ত্রিক শক্তি কি বলছে? কোনো গতিশীল বস্তুর গতির জন্য বা স্থির বস্তুর অবস্থান বা আকৃতির জন্য ওর মধ্যে কার্য করার যে সামর্থ্য থাকে তাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। এখন এই যান্ত্রিক শক্তিকে আমরা দুইটি নির্দিষ্ট ভাগে ভাগ করতে পারি, যেমন করে আমি দেখিয়েছি। একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। প্রথমে আসছি গতিশক্তির ধারণায়। গতিশক্তি কাকে বলে? বলছে কোনো গতিশীল বস্তু তার গতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। তাহলে গতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করছে, খুব ভালো করে খেয়াল করো, গতিশক্তি বা স্থিতিশক্তি দুই ক্ষেত্রেই কার্য করছে যতটা, সেটাই কিন্তু ওর মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকে। এই প্রসঙ্গটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি ধরো কোনো একটা গতিশীল বস্তু চলছে, সেটাকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হচ্ছে। এবারে বস্তু থেমে যাওয়ার আগের পর্যন্ত বস্তু ওই বলের বিরুদ্ধে একটা কার্য করবে। এই যে কার্যটা করছে সেটাই হচ্ছে বস্তুটার গতিশক্তির পরিমাণ। এটা কিন্তু, এই যে ধারণাটা, এটা কিন্তু খুব ভালোভাবে রাখবে। এখন কোনো একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে আবার একটা জিনিস মনে রাখো, যে গতিশীল বস্তুর গতিশক্তি যত হ্রাস পায় স্থিতিশক্তি তত বৃদ্ধি পায়। এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করবো, এমনকি অঙ্ক করার সময় ব্যাপারগুলো বুঝবো। তাহলে আমরা গতিশক্তির পরিমাপটা করে নিই। চলন বা রৈখিক গতিশক্তির পরিমাপ। ধরে নিচ্ছি একটা বস্তুর ভর হচ্ছে m, কেমন, এবং এটা ইউ বেগে একটা সরলরেখা বরাবর চলছে। এখন এই বস্তু যদি গতিশক্তি পরিমাপ করতে, তাহলে বস্তুটাকে থামাতে হবে। আমি এই থামানোর জন্য F বল প্রয়োগ করেছি। তার ফলে বস্তুর মধ্যে মন্দন সৃষ্টি হয়েছে A, এবং থামার আগে পর্যন্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব না, সরণ হচ্ছে S, সরলরৈখিক গতি বলে নিয়েছি, তাহলে সরণ হচ্ছে S। তাহলে বস্তু থেমে যাওয়ার আগে পর্যন্ত F বলের বিরুদ্ধে যে কার্য করে সেটাই হচ্ছে তার গতিশক্তির পরিমাণ।
এটা আমি একটু আগেই বললাম। তাহলে এক্ষেত্রে গতিশক্তি কত হবে? গতিশক্তি কে ইকুয়াল টু এফ বলের বিরুদ্ধে কৃতকার্য ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? কৃতকার্য মানে কি? এফ ইন্টু এস। এফ মানে আবার কি পেয়েছি? এম ইন্টু এ ইন্টু এস। এবারে বস্তুটি যদি থেমে যায়, একটা জায়গায় গিয়ে একটা এস দূরত্ব গিয়ে থেমে গেছে, তাহলে কী হবে? অন্তিম বেগ ভি ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। এস দূরত্ব গেছে, তাহলে 0 যদি হয়ে যায় তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 AS সূত্র অ্যাপ্লাই করে এএস এর মান বের করতে পারি। এবারে এই যে এএসটা বের করেছি, এটাই নিয়ে গিয়ে আমি এখানে পুট করে দিলাম কে ভ্যালুতে। তাহলে কে ইকুয়াল টু কত হয়? হাফ এম ইউ স্কোয়ার। তাহলে দাঁড়ালো কত? গতিশক্তি ইকুয়াল টু হাফ ইন্টু ভর ইন্টু রৈখিক বেগের স্কোয়ার। মনে রেখো, আমরা না গতিশক্তি লিখতে গিয়ে হাফ এম ইউ স্কোয়ার জেনারেলি লিখি না, লিখি হচ্ছে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি আর ইউ এর মধ্যে কিন্তু কোনো লড়াই নেই। ইউটা এখানে বেগ বোঝাচ্ছে, ভিটা ওই ক্ষেত্রে বেগই বোঝায়। এখানে প্রাথমিক বেগ অন্তিম বেগটা খুব একটা ফ্যাক্টর নয়। এখানে মূলত হচ্ছে গতিশক্তি হচ্ছে বস্তু গতিশীল থাকলে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বা কে ইকুয়াল টু হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। এখানে ভিটা বেগ বোঝাচ্ছে, দ্যাটস ইট। এইটুকুই খালি মনে রাখো, তাহলেই হবে। এবারে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্কের ধারণায় যাচ্ছি। দেখো, গতিশক্তি মানে কি পেলে? গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আবার ভরবেগ মানে আমরা কি জানি? ভর ইন্টু বেগ, তার মানে পি ইকুয়াল টু এম ইউ। এর মান যদি বসাই তাহলে কে ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। ওপরে এই রাশির মালার মধ্যে তো একটা এম যদি আমি ঢুকিয়ে নিই, তাহলে হাফ ওপরে এম নিচে এম গুণ করে নিলাম, তাহলে হাফ এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই এম। তাহলে এম মানে এম ইউ মানে কি? পি। তাহলে উপরে চলে গেল, এখানে হয়ে গেল পি স্কোয়ার, আর নিচে চলে আসলো 2m। তাহলে আমি এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল টু রুট ওভার 2mk। এবং যেহেতু ভর ধ্রুবক, এম যেহেতু একটা ধ্রুবক পথ, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে কি লিখতে পারি? পি ভ্যারিজাস রুট ওভার কে। এবারে এই যে রূপটা যেটা পেলাম, সেই রূপটা এই যে রূপটা পেলাম, এই রূপটা আমাদেরকে যে লেখচিত্র দেয় সেটা কি? সেই লেখচিত্র হচ্ছে এই নিচেরটা, এই লেখচিত্রটা। আমি আগে তোমাদেরকে একটা শিট দিয়েছিলাম, বলেছিলাম লেখচিত্রগুলোর রূপগুলো কেমন হয়, তোমরা একটু খেয়াল করবে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এই মানে এই যে লেখচিত্রে যে রূপটা পেয়েছি, এই রূপটা আসলে এই রূপেরই একটা, এই যে সমীকরণ পেয়েছি তারই একটা রূপ হচ্ছে এটা। আচ্ছা, এবারে আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। সে নেক্সট পয়েন্টটা কি? স্মৃতিশক্তি। আচ্ছা, আমি আগে একটা কথা বলে নিই। গতিশক্তি পড়াতে গিয়ে আমি ওখানে একটা পয়েন্ট আছে, কার্য শক্তি উপপাদ্য। ওইটা আমি তোমাদেরকে যখন ডিটেল পড়াবো তখনই ওটা নিয়ে আলোচনা করবো, কারণ ইন্টিগ্রেশনের একটা ব্যাপক ব্যবহার আছে। সেগুলো সামনাসামনি, মানে সামনাসামনি বলতে বোর্ডে যদি আমি না করাই লাইভ, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি ওটা ওখানে রাখিনি। এবার চলে আসি স্মৃতিশক্তিতে। স্মৃতিশক্তি কাকে বলছি? বলছে কোনো স্থির বস্তু কোনো বল ক্ষেত্রে তার অবস্থানের জন্য বা তার আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তু স্থিতিশক্তি বলা হয়। কেমন? এই হচ্ছে স্মৃতিশক্তির একদম সাধারণ ধারণা। তার মানে স্মৃতিশক্তির ধারণা দুইভাবে আমরা পেতে পারি। এক, বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য স্মৃতিশক্তি। অবস্থান পরিবর্তন বলতে ধরো এখান থেকে আমি একটা বস্তুকে আরেকটা জায়গায় নিয়ে গেলাম, যেমন বলতে পারো তোমরা তীর ছোড়ার ক্ষেত্রে তীরটাকে আমরা এরকম একটা নির্দিষ্ট এরকমভাবে, এখানে যদি থাকে তীরটা, এই তারটাকে আমরা একদম বাঁকিয়ে ফেলি এইভাবে, এই তারটা এরকম বেঁকে চলে আসে। তাহলে দেখো এবারে যত আমরা এরকম বাঁকিয়ে নিয়েছি পিছন দিকে যাব, এই তীরটা তত স্পিডে বাইরে যায়, তোমরা এটা খুব ভালো করেই জানো। তাহলে এই যে বাঁকাচ্ছি, তাহলে কি ওর অবস্থানটাকে পরিবর্তন করছি, এটা এদিকে যাওয়ার কথা ছিল, তাহলে এই অবস্থান পরিবর্তনের জন্য। আবার আকৃতির পরিবর্তনের জন্য হয়, যেমন একটা রাবারের যদি আমরা এরকম একটা প্লেট টাইপের কিছু নেই, এই প্লেটের মধ্যে যদি আমি নিচের দিকে চাপ দিই, তাহলে চাপ দিয়ে যদি ছেড়ে দিই তাহলে দেখবো বস্তুটা বা বলটা উপর দিকে উঠে চলে যায়। এগুলো হচ্ছে আকৃতির পরিবর্তনের জন্য হতে পারে। এমনকি আমাদের নিজেদের দেহের কোনো পার্টে যদি আমরা একটু প্রেস করি তাহলে সেটাকে দেবে যায়, যে এটা তুলে নেই সঙ্গে সঙ্গে আবার এটা সামনের দিকে চলে আসে। তাহলে আকৃতির পরিবর্তনের জন্য সেটা একটা স্মৃতিশক্তি অর্জন করে। আচ্ছা, এবারে স্মৃতিশক্তির ক্ষেত্রে দুটি মূল পয়েন্টে আলোচনাটা হবে। একটা হচ্ছে অভিকর্ষীয় স্মৃতিশক্তি, আরেকটা হচ্ছে
প্রসারিত স্প্রিংয়ের স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কোনটা? বলছে কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে উপরে তুললে বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। তাহলে সেটা আমরা একটু দেখি। অভিকর্ষীয় স্থিতিশক্তি, একটা বস্তুর ভর নির্দিষ্ট আছে, সেটা বস্তুর ভরটা হচ্ছে এম। বস্তুকে যে এটা হচ্ছে মূল তল বা এটাকে নির্দেশ তল বলা হয়, আর এই উচ্চতায় উঠিয়েছি এবং এই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে বস্তুর ওপর ক্রিয়াশীল বলটা কত হয়? এমজি, কেন নিচের দিকে কাজ করছে এমজিটা। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? ক্রিয়াশীল বল ইন্টু সরণ, ক্রিয়াশীল বলটা কত? এমজি, আর সরণটা কত? এইচ, তাহলে এমজি এইচ। তাহলে বস্তুর স্থিতিশক্তি কত হলো? এম জি এইচ, বা বলতে পারি বস্তুর স্থিতিশক্তি ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু নির্দেশ তল থেকে বস্তুর উচ্চতা। এখন একটা কথা এখানে মনে রেখো যে স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু পথের উপর নির্ভরশীল নয়। এরকম ডাইরেক্ট খাড়াভাবে তুলতে হবে এমন কথা নেই। যদি আমরা এরকম নদতল বরাবরও তুলি তাহলে দেখব যে স্থিতিশক্তির পরিমাণটা ওই এমজিএইচই থাকে। সেটার প্রমাণটা পরে করছি। তাহলে স্থিতিশক্তি পথ নির্ভরশীল নয়। আমরা একটা বস্তুকে খাড়া এখান থেকে এখানে তুলেছি, এটা জানি, এটা রাশিমালা হচ্ছে এমজিএইচ, যেখানে এটা হচ্ছে এইচ, তাহলে এটা হচ্ছে এমজিএইচ। আচ্ছা, এবারে খাড়াভাবে না তুলে যদি নততল বরাবর তোলা হয়, মানে এরকম বরাবর তোলা হয়, আমি উপাংশ বিভাজন করেছি, ঘর্ষণে বহুবার এই উপাংশ বিভাজন দেখানো হয়েছে, ফলে এটাকে আমি ডিটেল করছি না কিছু। তার মানে একটা বস্তুকে যদি নতল বরাবর আমি তুলতে চাই তাহলে কোন বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে? নিচের দিকে এমজি সাইন থিটা যেটা কাজ করছে এইটা, তার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাহলে নতল বরাবর টেনে তুলতে এমজি সাইন থিটা উপাংশের বিরুদ্ধে কার্য করতে যদি হয়, তাহলে এ থেকে বিতে নিয়ে যেতে যে কার্যটা হবে, এ থেকে বিতে নিয়ে যেতে কার্যটা হবে সেটা কত হবে? বল এমজি সাইন থিটা, মানে যার বিরুদ্ধে কাজ করছে, ইন্টু নততলের উচ্চতা এ বি, এইটা। আচ্ছা, তাহলে এমজি ইন্টু এ বি সাইন থিটা। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে ভেবে নাও, এই যে ত্রিভুজটা যেটা আমি নিয়েছি এবিসি ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যদি সাইন থিটা নাও তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে কত আসছে? বিসি বাই এবি হলো। তাহলে বিসি ইকুয়াল টু কত হয়ে যায়? এবি সাইন থিটা। তাহলে এবি সাইন থিটার জায়গায় আমি কত বসিয়ে দেবো? বিসিটা বসিয়ে দিই, তাহলে এবি সাইন থিটা বিসি বললাম। এবং ঘটনাচক্রে এই বিসিটা কত? এই বিসিটা তো এইচ, উচ্চতাটা, তাহলে কত হয়ে যায়? এমজি ইন্টু এইচ। তাহলে ঘুরে ফিরে দেখলাম খাড়াভাবে তুলতে গিয়ে এমজি এইচ লেগেছিল, এবারে যদি এরকম নতল বরাবর তুলি তাহলে অবশ্যই এমজি এইচই লাগে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের ওপর নির্ভর করে না। আচ্ছা, আর দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু নির্দেশ তলের উপর নির্ভরশীল, মানে যে তল থেকে তুমি ওপরে তুলছো সেই তলের উপর নির্ভরশীল। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কিন্তু ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, ঋণাত্মক হওয়া সম্ভব। একটু আগে আমি বলের বিরুদ্ধে কৃতকার্যের কথাটা বলেছিলাম, তাহলে সেখানেও কিন্তু ঋণাত্মকের ধারণা ছিল, ফলে অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে। এবারে আসি প্রসারিত স্প্রিংয়ের স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্প্রিং তোমরা যেরকম দেখেছো, একটা স্প্রিং ধরো, এরকম ধরে নাও। এবারে স্প্রিংটাকে আমি প্রসারণ করেছি, প্রসারণ করলে ধরো এরকম একটা আকৃতি আসলো। তাহলে আগের থেকে যা দৈর্ঘ্য ছিল সেখানে ও দৈর্ঘ্য বৃদ্ধি, ধরে নাও এক্স দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণটা হচ্ছে এক্স। তাহলে প্রত্যানায়ক বল, খেয়াল করো, তোমরা সব খুব ভালো করে ব্যাপারটা জানো। ঠিক আছে, ধরো একটা স্প্রিং এরকম যদি থাকে, আমি যদি বল এদিকে প্রয়োগ করি তাহলে বলের বিরুদ্ধে একটা, মানে যেই বলটা ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে স্প্রিংটা এদিকে সামনের দিকে গিয়ে আবার সংকুচিত হওয়ার চেষ্টা করবে। তাহলে সেইটাকে আমরা বলছি প্রত্যানায়ক বল। প্রত্যানায়ক মানে প্রত্যাবর্তন ঘটায় যে বলটা, মানে যে আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইবে। এখন প্রত্যানায়ক বল যদি এফ হয় আর স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ যদি এক্স হয়, আমি লিখেছি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কেন? বলছে যত প্রসারণ ঘটাবো তত বেশি, বা বলছি যত বল প্রয়োগ করব প্রসারণ তত বেশি হবে। তাহলে প্রসারণ যত বেশি হবে আবার প্রত্যানায়ক বলটা তত বেশি হবে, তত বিপরীত দিকে তত বেশি হবে। তাহলে আমি বলতে পারি এফ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স। বলছে এখন এফ ভ্যারিজ মাইনাস এক্স কোত্থেকে পেলেন আবার? মাইনাস এক্স কেন? বলছে প্রসারণ করছি যেদিকে, প্রত্যানায়ক বলটা কাজ করছে কোন দিকে? তার ঠিক বিপরীত দিকে। তাহলে এফ ভ্যারিজ অ্যাজ মাইনাস এক্স, তাহলে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কে হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয়
স্প্রিংয়ের বল ধ্রুবক। এখন আমরা ওই স্প্রিংটাকে আরেকটু প্রসারণের দিকে নিয়ে যাচ্ছি, দৈর্ঘ্য প্রসারণ এক্স থেকে করলাম এক্স প্লাস ডিএক্স। তাহলে কৃতকার্য কত হবে? তাহলে কৃতকার্য হয়ে যাবে ডিডাব্লিউ, ওই ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কার্য, ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স। এবার এফ এর মান কত পেয়েছি? কে এক্স। এখন মাইনাস সাইনটা আমি এখানে ইউজ করিনি, কারণ বলের একটা নির্দিষ্ট মান নিয়েছি, এইটুকুই। এবারে কি পেলাম? ডিডাব্লিউ ইকুয়াল টু কে এক্স ডিএক্স। এখন আমি তো মানে সম্পূর্ণ প্রসারণ ঘটাতে পারে তো ক্ষুদ্র সরণের জন্য করেছি, বা ক্ষুদ্র প্রসারণের জন্য করেছি। পুরো প্রসারণটার জন্য কত হবে? তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ 0 থেকে যদি এক্স জিরো মানে একটা নির্দিষ্ট মান, যা খুশি হতে পারে মানটা, করতে প্রত্যানায়ক বলের বৃদ্ধি কৃতকার্য কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডাব্লিউ। তাহলে 0 থেকে এক্স কে এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই জায়গাটা একটুখানি নির্দিষ্ট সমাকলনের যে ধারণা দেখো আছে এরকম, 0 থেকে এক্স জিরো কে এক্স ডিএক্স, কে তো ধ্রুবক পদ বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশনটা করলে কত হয়? এক্স স্কোয়ার বাই 2। এইটুকু ধারণা তোমাদের তো আছে। এখানে কত? 0 থেকে এক্স জিরো। নিয়ম কি? প্রথমে উপরের লিমিটটা বসে, এটাকে বলে আপার লিমিট, এই লিমিটটা বসে মাইনাস লোয়ার লিমিট। তাহলে প্রথমে এক্সের জায়গায় আমি যদি এক্সের জায়গায় যদি এক্স জিরো বসিয়ে দিই, তাহলে কি এক্স স্কোয়ার বাই 2 আসে, মাইনাস যদি জিরো বসাতো তো জিরো চলে আসলো, তাহলে বাদ থাকে কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই যে কার্যটা করেছে এটাই তোর মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকবে। তাহলে স্প্রিংয়ের স্থিতিশক্তি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার হলো? আশা করি এই পর্যন্ত তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। যখন তোমাদের পড়ানো শুরু করব তখন এর পরের পার্ট থেকে আমি আস্তে আস্তে পড়ানো শুরু করব। তোমাদের যেগুলো যেগুলো অসুবিধা তোমরা আমাকে জানাবে, যাতে আমি যদি কোনো কিছু মানে বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা নিয়েও আমি আলোচনা করব। ঠিক আছে? এটা এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।